কেশবপুর রাজ্যে বাস করত এক গরিব কৃষক। তার ছেলে স্ত্রীকে নিয়েছিল তার সংসার। খুব কষ্টে দিন কাটতো তাদের। একদিন কৃষক মাঠ থেকে বাড়িতে ফিরে দেখতে পায় তার ছেলে ঘুমিয়ে আছে। কালু, কালু, তুই ছেলে রে বাবা, সারাদিন শুধু খায় আর ঘুমায়। বাসা বাড়িতে ছেলে কোথায় একটু কাজ করবে তা না, সারাদিন শুধু ঘুমিয়েই কাটিয়ে দেয়। মহারাজের বাচ্চা কোথাকার। তা বলি, তোর কি কোনো কাজ নেই রে কালু? আমার সাথে গিয়ে মাঠে একটু কাজ করলেও তো পারিস। এ বুড়ো বয়সে আর কত কাজ করব বলতো? উফ, ধুর, দিলে তো ঘুমের 12টা বাজিয়ে, একটুখানি ঘুমেও শান্তি নেই। কি হয়েছে বলো তো দেখি? এত সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলছো কেন আমাকে? সকাল নাকি? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আর মহারাজ এখন উঠে বলছে এখন নাকি সকাল রয়েছে। তা বলি, তোকে যে বলেছিলাম আমাদের পাশের গ্রামের জমিটা দেখে আসতে, যে সেখানে এখন ফসল ফলানো যাবে কিনা। বেশ কয়েক বছর ধরে তো আর সেখানে ফসল রোপণ করা হয় না। না, আমি সেখানে যাইনি। আজ ভাবছি বিকালে গিয়ে দেখে আসবো ওই জমিটা। যাই, এখন আর ঘুমিয়ে লাভ নেই, আমি বরং নদীর থেকে গোসল করে আসি। এ কথা বলে কালু সেখান থেকে নদীতে চলে যায় স্নান করতে। নদীতে স্নান সেরে তার কিছু সঙ্গীর সাথে তার দেখা হয়। তার সঙ্গীদের মধ্যে একজন তাকে ডাকে। এই রে কাল্লু, তোর ঘুম এত সকাল সকাল ভাঙলো কিভাবে রে? আর এখন তুই নদীর পাড়েই এসেছিস? আর বলো না ভাই, সকাল সকাল বাবা ঘুমটা ভাঙিয়ে দিল, তাই ভাবলাম নদী থেকে একবার গোসলটা করে আসি। কালু, আমরা ভাবছিলাম সবাই মিলে একটা সাঁতারের প্রতিযোগিতা করব। তুই কি আমাদের সাথে সাঁতার প্রতিযোগিতা করবি? আরে না না, কালু আমাদের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় পারবে না রে। এর থেকে বড় ও নদীর পাড়েই বসে থাকুক, তাহলেই ভালো হবে। কি, আমি তোদের সঙ্গে সাঁতারে পারবো না? আমি হলাম এই গায়ের সব থেকে ভালো সাঁতার জানা মানুষ। যাই হোক, তাহলে হয়ে যাক সাঁতার প্রতিযোগিতা। যে জিতবে সবাই তার সেবা করবে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি। এরপর কালু, হরিশ, রমিজ মিলে সাঁতার প্রতিযোগিতা শুরু করে। দেখতে দেখতে কালু সবাইকে পেছনে ফেলে নদীর সাঁতরে অনেক দূরে চলে যায়। এরপর যখন কালু খেয়াল করে তার সঙ্গীরা তার সাথে কেউ নেই, তখন সে আবারও সাঁতরিয়ে বাড়ির দিকে ফিরতে চায়। কিন্তু নদীর স্রোত এতটাই প্রবল হয়ে যায় যে সে আর সাঁতরিয়ে তার বাড়ির দিকে ফিরে যেতে পারে না। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় সে নদীর কোনো একটা তীরে পড়ে আছে। কোথায় আমি? এই জায়গাটা যে একেবারে অচেনা। আমাকে যে বাড়ি ফিরতে হবে, না হলে বাবা মা অনেক চিন্তা করবে আমার জন্য। ওই তো ওদিকে গ্রাম দেখা যাচ্ছে মনে হয়। যাই, গ্রামটার ভিতরে গিয়ে জিজ্ঞেস করি আমার গ্রামে আমি কোন দিক দিয়ে ফিরবো। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। আমার একটা মাত্র ছেলে, সেটাও তুমি কেড়ে নিলে বিধাতা। তোমার কি বিচার নেই? আমি যে সর্বহারা হয়ে গেলাম গো। ওগো, আমার ছেলেটা কি আর ফিরবে না গো? ওই যে আমার শেষ সম্বল গো। এখন আমাদের কি হবে? কেউ আমার ছেলেটাকে খুঁজে এনে দাও না গো, দাও। অন্যদিকে কালু সেখান থেকে একটা গ্রামের দিকে যায়। গ্রামে ঢুকতেই তার একটা লোকের সাথে দেখা হয়। সে অনেক মনমরা হয়ে দাঁড়িয়েছিল। এই যে ভাই, শুনছেন? আমি নদীর জলে ভেসে এই গ্রামের নদীর তীরে এসে পড়েছি। আমাকে কি বলতে পারবেন কেশবপুর রাজ্যটা কোন দিকে? সেটা তো ঠিক বলতে পারবো না, আমিও যে এই গায়ে নতুন। তুমি চাইলে আমাদের রাজ্যের রাজা মশাইয়ের কাছে থেকে সাহায্য পেতে পারো। তুমি রাজা মশাইয়ের কাছে গিয়েই জিজ্ঞাসা করো কেশবপুর রাজ্য কোথায়। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনাদের রাজ্যের রাজবাড়িটা কোথায়? আমি যে এই গায়ে কিছুই চিনি না। চলো, তুমি আমার সঙ্গে রাজবাড়িতে চলো, আমি তোমাকে রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসছি। রাজা মশাই, আপনি এমন ভাবে আর মন খারাপ করে থাকবেন না। চলুন, কিছু খেয়ে নেবেন। এমন ভাবে না খেয়ে থাকলে যে আপনার শরীর খারাপ করবে। না না মন্ত্রী মশাই, আমি যে কোনোভাবেই আমার বাবার মৃত্যুর কথা ভুলতে পারছি না। আমি যে বড় ভালোবাসতাম তাকে। তার কথা মনে উঠলে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না। তা বললে কি আর হবে? কিছু তো খেতেই হবে, না হলে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন এই রাজ্যের দায়ভার নেবে কে? না মন্ত্রী,
আমি খাবো না। তুমি বরং এই খাবারগুলো নিয়ে যাও, আমি তোমাকে আদেশ করছি। এরপর মন্ত্রী সেখান থেকে চলে যায়। তুমি রাজ্যের প্রতিটা গ্রামে খবর দিয়ে দাও যে যে রাজাকে খুশি করে তাকে খাওয়াতে পারবে তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি এখনই বেরিয়ে পড়ছি রাজ্যে যে খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য। এ কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং গ্রামের মধ্যে থাকা রাস্তা দিয়ে সে ঢাক পেটাতে শুরু করে। শুনুন শুনুন শুনুন, আপনাদের মাঝে থেকে যে মহারাজকে খুশি করিয়ে খাওয়াতে পারবে তাকে মহারাজ অনেক পুরস্কৃত করবেন। তাই যারা রাজাকে খুশি করে পুরস্কার পেতে চান তারা এখনই রাজমহলে চলে যান। শুনুন শুনুন শুনুন। এ কথা বলতে বলতে সেও সেখান থেকে চলে যায়। কালু খবরটা শুনতে পেয়ে লোকটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, এই রাজ্যের রাজার আবার কি হলো? সে মন খারাপ করে আছে কেন? আরে বলো না, রাজা তার বাবাকে অনেক ভালোবাসতো। কিছুদিন আগে তার বাবা অসুস্থ হয়ে মারা যায়, আর তারপর থেকে রাজা ঠিকমতো খাওয়া দাওয়া ও রাজ্য পাঠে বসা বাদ দিয়ে দেন। রাজা তার বাবার কথা ভেবে মন খারাপ করে আছে। চলো আমরাও গিয়ে দেখি আমরা রাজাকে খুশি করে পুরস্কার লাভ করতে পারি কিনা। আচ্ছা চলো গিয়ে দেখি। এ কথা বলে কালু লোকটির রাজদরবারে গিয়ে হাজির হয়। রাজদরবারে যেতেই কালুর মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়। তখন মন্ত্রী মশাই কালু ও লোকটিকে বলে, তোমরা কি পারবে আমার মহারাজের মুখে হাসি ফোটাতে? তিনি যে অনেক দিন ধরে হাসে না। আচ্ছা বলুন তো, মহারাজ কি খেতে সব থেকে বেশি ভালোবাসেন? আমি চেষ্টা করে দেখি মহারাজকে খাবারগুলো খাওয়াতে পারি কিনা। মহারাজ পায়েস খেতে অনেক পছন্দ করেন। এখন মহারাজের মনের যা ভাব তাতে তো দেখে মনে হচ্ছে না তিনি কোনো কিছু খাবেন। তারপরেও তুমি চেষ্টা করে দেখো তুমি আমার মহারাজকে কিছু খাওয়াতে পারো কিনা। হ্যাঁ, আমি চেষ্টা করে দেখি। আমার গ্রামের লোকেরা বলে আমার হাতে রান্না নাকি অনেক সুন্দর হয়। আজ মহারাজের জন্য পায়েস রান্না করে দেখি সেটা মহারাজকে খাওয়ানো যায় কিনা। তোমার প্রয়োজনীয় যা যা লাগবে আমাকে বলো, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি মহারাজের জন্য পায়েস তৈরি করো। বাহ বাবা, কত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে তোমার তৈরি পায়েস থেকে। কই দেখি, আমাকে দাও তো দেখি কেমন হয়েছে, আমি গিয়ে একটু খেয়ে দেখি। আচ্ছা এই যে ধরুন। কালু একটি বাটিতে করে মন্ত্রী মশাইকে পায়েস খেতে দেয়। মন্ত্রী মশাই পায়েস খেতেই বলে ওঠেন, আরে বাস, এই যে দেখি একদম অমৃত। আমি এমন পায়েস আমার জীবনও কখনো খাইনি। আমার বিশ্বাস মহারাজ এই পায়েস অবশ্যই খাবেন। তুমি যাও, আর দেরি করো না, এখনই পায়েস নিয়ে মহারাজের কক্ষে যাও। কালু ও মন্ত্রী পায়েসের বাটিটা হাতে করে নিয়ে মহারাজের কক্ষে গিয়ে পৌঁছয়। মহারাজের সামনে পায়েসের বাটি নিয়ে যেতেই পায়েসের গন্ধে মহারাজ মন্ত্রীকে বলে, ও মন্ত্রী মশাই, কিসের এত মিষ্টি গন্ধ আসছে? এই গন্ধে যে আমার মন ভরে যাচ্ছে। কি এমন জিনিস যা এত সুন্দর সুগন্ধ? রাজা মশাই, আমি আপনাকে না জানিয়ে এই রাজ্যে একটা ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে যে আপনাকে খুশি করে আপনার মুখের খাবার তুলে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। আর এই ছেলেটা আপনার জন্য পায়েস তৈরি করেছে, আর সেই পায়েসেরই এত সুগন্ধ। আপনি একটু খেয়ে দেখুন মহারাজ, আমি অনেক যত্ন করে আপনার জন্য পায়েস রান্না করেছি। আমার গ্রামের সবাই বলে আমি নাকি খুব ভালো রান্না করতে পারি, তাই একটু চেষ্টা করলাম আর কি। একটু খেয়ে দেখুন না, আপনারও অনেক পছন্দ হবে আমার তৈরি পায়েস। কই কই দাও, খেয়ে দেখি কেমন হয়েছে তোমার তৈরি পায়েস। সত্যি যদি তোমার পায়েস আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে অনেক মোহর দিয়ে পুরস্কৃত করব। এরপর কালু মহারাজকে পায়েস খেতে দেয়। পায়েস খেতেই মহারাজ বলে ওঠে, ওহ কত সুন্দর, এত সুন্দর পায়েস আমি আমার জীবনে কখনো খাইনি। তোমার কি পুরস্কার লাগবে আমি তোমাকে তাই দেব। আগে মহারাজ, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, তবে আমি যে হারিয়ে এখানে চলে এসেছি, আমি বাড়ি ফেরত যেতে চাই। কোথায় তোমার বাড়ি বলো, আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে না মহারাজ, আপনি শুধু আপনার একটা প্রহরীকে দিয়ে আমার রাজ্যে আমাকে পাঠিয়ে দিন।
তোমার রাজ্যের নাম কি বলো আমাকে? আমি এখনই তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কালু রাজাকে তার গ্রাম কেশবপুরের কথা বলে। কালুকে মহারাজ অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করেন এবং রাজ্যের একটি প্রহরীকে দিয়ে কালুকে তার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করে। কালু তার গ্রামে পৌঁছেই বাড়ির ভেতরে ঢুকে দেখতে পায় কালুর বাবা তার দিকে এগিয়ে আসে আর অনেক কাঁদতে থাকে। তুই কোথায় ছিলি বাবা? তোকে সারা যে আমার একটা দিনও ভালো যায়নি। তুই এতদিন পরে কোথা থেকে এলি বাবা? তোর কি আমার কথা একবারের জন্য মনে পড়েনি? বাবা, আমি নদীর জলে ভাসতে ভাসতে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরতেই আমি দেখতে পাই আমি একটি নদীর তীরে পড়ে আছি। বিধাতার অনেক কৃপা যে তোর কিছু হয়নি, তুই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পেরেছিস। তা তোর বাড়িতে ফিরতে এত দেরি কেন হলো? আমার জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাই আমার সামনে একটি গ্রাম রয়েছে, তাই আমি সেই গ্রামে যাই। গ্রামে ঢোকার পরে আমি জানতে পারি ওই রাজ্যের রাজা অনেক দুঃখী হয়েছিলেন তার বাবা মারা যাওয়ার কারণে। তখন আমি জানতে পারি যে রাজাকে খুশি করে যে খাওয়াতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তাই আমি সেখানে গিয়েছিলাম। আমি রাজাকে অনেক খুশি করেছি, তাই রাজা আমাকে অনেকগুলো মোহর দিয়ে পুরস্কৃত করেছেন বাবা। এখন থেকে আর তোমাকে মাঠে কাজ করতে যেতে হবে না বাবা। আমার মোহরের দরকার নেই। তুই যে এভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিস এটাই আমার অনেক। এরপর থেকে কালু তার বাবার সঙ্গে প্রতিনিয়ত কাজ করত। তার সকল অলসতাও দূর হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।